আসসালামাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি দশম শ্রেণীর রাসায়নিক বিক্রিয়ার দ্বিতীয় ক্লাসে। এই ক্লাসে আমরা শিখব হচ্ছে জারণ সংখ্যা নিয়ে। এই জারণ সংখ্যা এমন একটা টপিক যে টপিকটা আমাদের এই চ্যাপ্টারে যখন সামনে আগাবো জারণ বিজারণ বিক্রিয়া বোঝার জন্য এই জারণ সংখ্যাটা আমাদের বুঝতে হবে। এখন ভাই জারণ সংখ্যা বিষয়টা কি? জারণ সংখ্যা হচ্ছে কোনো যৌগ বা আয়নের মধ্যে একটি মৌল যতটি ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে তার সংখ্যাই হচ্ছে ওই মৌলের জারণ সংখ্যা। ভাইয়া কি বিষয়টা তো বুঝি নেই, এখন আমি আপনাদের বিষয়টাকে বোঝাবো। দেখো, সালফিউরিক অ্যাসিড আমি যদি একটা যৌগ লিখি, এই সালফিউরিক অ্যাসিডের মধ্যে 3টা মৌল আছে। কি কি? এখানে একটা আছে হাইড্রোজেন মৌল, একটা আছে সালফার মৌল, আর একটা আছে অক্সিজেন মৌল। তো যখন কয়েকটা মৌল মিলে যখন একটা যৌগ তৈরি করে তখন যৌগ গঠন করার সময় তখন মৌলগুলো কয়েকটা ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে। ওই গ্রহণকৃত বা ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যায় হচ্ছে ওই মৌলের জারণ সংখ্যা। আশা করি ভাইয়া বিষয়টা বোঝাইতে পারছি। এখন ভাইয়া আমি এখানে একটা লেখা লিখছি, নিরপেক্ষ যৌগের ও মুক্ত অণুপরমাণুর মোট জারণ সংখ্যা 0 হয়। ভাইয়া নিরপেক্ষ বলতে অর্থাৎ যেখানে কোনো আয়ন থাকবে না। নিরপেক্ষ বা মুক্ত বলতে যেখানে কোনো আয়ন থাকবে না। যেমন আমি এখানে সালফিউরিক অ্যাসিড যেটা লিখছি সেখানে কোনো আয়ন দিছি না ভাইয়া, তাহলে এখানে যেহেতু কোনো আয়ন নাই তাহলে এটা একটা কী মৌল? নিরপেক্ষ মৌল বা নিরপেক্ষ যৌগ। আবার যদি ভাই আমি শুধু সোডিয়াম একটা ধাতু লিখি তাহলে এটা একটা কি ভাইয়া? এটা একটা নিরপেক্ষ পরমাণু। কি? নিরপেক্ষ পরমাণু বা মুক্ত পরমাণু। যদি ভাই আমি একটা অক্সিজেন গ্যাস লিখি, এটা হচ্ছে অক্সিজেনের অণু। কি অণু? মুক্ত অণু। আশা করি ভাইয়া বুঝতে পারছি। তো এইসব নিরপেক্ষ অণু, নিরপেক্ষ যৌগ, মুক্ত পরমাণু, মুক্ত অণু এসবার টোটাল জারণ মান হবে কত? 0। এটারও টোটাল জারণ মান 0, এটারও টোটাল জারণ মান 0। তো এটা থেকে আমরা প্রত্যেকটা মৌলের নির্দিষ্ট জারণ মানগুলো বের করতে পারি। এখানে যদি ভাই আমি কয়েকটা মৌলের নির্দিষ্ট জারণ মান বের করার জন্য বলি, তাহলে ভাই দেখো, যেমন আমি যদি সালফিউরিক অ্যাসিড লিখি তাহলে সালফিউরিক অ্যাসিড যদি আমি স্পেসিফিকলি বলি সালফারের জারণ মান, তাই সালফারের জারণ মান বের করার জন্য আমরা কীভাবে করব? আমরা জাস্ট সালফারের জারণ মানকে এক্স ধরবো। কী ধরবো? এক্স। এবং টোটাল সালফিউরিক অ্যাসিডের জারণ মান কত হবে? যেহেতু এটা একটা নিরপেক্ষ যৌগ তাহলে এটার মধ্যে কোনো আয়ন নাই, তাহলে এটা একটা কী হবে? এটার টোটাল জারণ মানটা কত হবে? 0 হবে। আশা করি ভাইয়া বুঝতে পারছি। তাহলে ভাই হাইড্রোজেনের জারণ মান কত? হাইড্রোজেন হচ্ছে গ্রুপ ওয়ানের মৌলগুলোর জারণ মান সাধারণত +1 হয়। তাহলে হাইড্রোজেনও হবে কত? +1। হাইড্রোজেন ভাইয়া কয়টা আছে? 2টা আছে। তাইলে +1 × 2 করলে কি আসে? +2। বিষয়টা আশা করি বুঝাইতে পারছি। সালফার তো আমরা জানি না, সালফার এটা আমরা বের করব। তাহলে সালফারকে আমরা ধরবো হচ্ছে এক্স, অর্থাৎ আমরা অজানা রাশি হিসেবে এক্স ধরে নিছি, অর্থাৎ এটাকে +x ধরে নিছি। এবং অক্সিজেন হচ্ছে গ্রুপ 16 মৌল। সাধারণত গ্রুপ 16, গ্রুপ 17 এগুলোর ক্ষেত্রে যেহেতু এরা ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূর্ণ করে তাদের ক্ষেত্রে জারণ মানটা সাধারণত মাইনাস হয়। তার মানে অক্সিজেন যেহেতু গ্রুপ 16, অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারে, 2টা ইলেকট্রন গ্রহণ করলে তার অষ্টক পূর্ণ হয়, তাহলে অক্সিজেন হচ্ছে -2। তাহলে -2 যদি 4টা হয়, -2 × 4 করলে আমাদের টোটাল কত আসে? -8 আসে। এবং এই টোটাল জারণ মান কত হবে? 0 হবে। তাহলে ভাই আশা করি বোঝাইতে পারছি কেন 0 হয়েছে। কারণ এটা আমাদের নিরপেক্ষ, অর্থাৎ সবগুলো প্লাস মাইনাস কাটাকাটি গিয়ে আমাদের কি চলে আসবে? 0 চলে আসবে। এটার জন্য আমরা বলছি যে কোনো নিরপেক্ষ যৌগের জারণ মান 0। আশা করি ভাইয়া বুঝাইতে পারছি। এরপরে আমরা যদি এখন এক্সের মান বের করি, +2 প্লাস, আচ্ছা এটা তো যোগ বিয়োগ করে দিলে হয়ে যাচ্ছে, +x মাইনাস এটার সাথে +2 করলে -6 = 0। তাহলে x সমান আসে কত? +6। এই +6 এর মিনিং কি? সালফারের জারণ মান কত? +6। আশা করি ভাইয়া বুঝাইতে পারছি। এখন তো ভাইয়া এগুলো নিরপেক্ষ অণু বা নিরপেক্ষ পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য। তাইলে ভাইয়া যদি আয়ন অবস্থায় থাকে তখন কি হবে? আমি সেম সালফারেরটাই আবার বের করব, জাস্ট সালফেট আকারে বের করব। তো আমি এখানে বলে দিছি আয়ন অবস্থায় যৌগের মোট জারণ মান ওই আয়নের সমান হয়।
যদি আমি এখন একটা সালফেট আয়ন লিখি, তোমরা জানো সালফেট হচ্ছে কত, SO4, এদিকে 2 মাইনাস অথবা -2, তোমরা যে কোনোটাই লিখতে পারো। তো এটার মধ্যে আমি কি করব, আবারও সালফারের জারণ মান বের করব। তাইলে সেই জন্য সালফারকে কি ধরে নিছি, X ধরে নিছি। তাহলে সালফার যেহেতু একটা আয়ন অবস্থায় আছে, দেখো ভাইয়া এখানে একটা আয়ন আছে, তাহলে এই আয়ন থাকলে তার মধ্যে জারণ মান, টোটাল জারণ মান, সালফেটের টোটাল জারণ মান কত আসবে, ওই আয়নের সমান হবে। তাহলে এখানে আয়ন হচ্ছে কত, -2, তাহলে সালফেটের টোটাল জারণ মান আসবে কত এখন, -2। বিষয়টা ভাইয়া বুঝাইতে পারছি। এখন -2 এদিকে আর লিখি নাই কেন, কারণ ওই -2টা আমাদের এখানে চলে আসছে বিধায় এখানে আর -2 আমাদের লিখতে হবে না। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে এখন আমরা সালফারের জারণ মান তো আমরা জানি না, সেই জন্য এটা কী ধরছি, +X ধরে নিছি। অক্সিজেন একটু আগে বলছি -2, তাহলে অক্সিজেন এখানে আছে কয়টা, 4টা, তাহলে এখানে আসবে কত, -8। তাহলে ভাইয়া বুঝাইতে পারছি। তাহলে এদিকে -2 থেকে গেছে, -8কে ওইদিকে নিয়ে গেলে কি আসে, -8, এদিকে আসলে +8 চলে আসে এদিকে -2, তাহলে কি আসছে, এক্সের মান এগেন +6 আসছে। আশা করি ভাইয়া বুঝাইতে পারছি আয়ন অবস্থায় হলে কোনো মৌলের জারণ মান কীভাবে বের করতে হবে, আর নিরপেক্ষ অবস্থায় থাকলে কোনো মৌলের জারণ মান কীভাবে বের করতে হবে। ঠিক আছে ভাইয়া? এখন যদি আমি অক্সিজেনের এখানে জারণ মান বের করি, অক্সিজেন আমি বলছি কি, অক্সিজেন একটা মুক্ত পরমাণু, মুক্ত অণু, এর জন্য টোটাল জারণ মান কত আসবে, 0 আসবে। তাহলে দেখো এখানে অক্সিজেন যেহেতু একটা কি, X, তাহলে অক্সিজেন কয়টা আছে, 2টা আছে, তাহলে 0। তাহলে X এদিকে গুণ আকারে আছে, X × 2 করলে 0 হয়, আর এদিকে X/0/2 করলেও কি আসে, 0 আসে। সেই জন্য আমরা বলে আসছি কি অক্সিজেনের জারণ মান কত হবে, যেহেতু এটা একটা মুক্ত পরমাণু, মুক্ত অণু, তাহলে এর মধ্যে টোটাল জারণ মান কত আসবে, 0 আসবে। তাহলে ভাইয়া বুঝাইতে পারছি, যেহেতু আমরা এখানে অক্সিজেনকে অজানা রাশি হিসেবে X ধরে নিয়ে গুণ করে বের করছি, তাহলে তারপরেও কি আসছে, 0 আসছে। এটা থেকে আমরা বুঝতে পারি কোনো মুক্ত পরমাণু, মুক্ত অণুর ক্ষেত্রে তার যে জারণ মান সেটা কি হয়, 0 হয়। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এখন তাইলে আমরা নিরপেক্ষ যৌগের ক্ষেত্রে বসছি, মুক্ত অণু পরমাণুর ক্ষেত্রে বিষয়টা বুঝতে পারছি। তাহলে এরপর আসবো কি, আয়ন অবস্থায় আমরা বিষয়টা বুঝতে পারছি। এরপর আমরা কয়েকটা মৌলের জারণ মান আমরা লিখে রাখবো বা বুঝে ফেলবো, যাতে আমাদের পরবর্তীতে এগুলো আমরা লিখতে পারি, জানতে পারি। যেমন আমরা যদি হিসাব করি গ্রুপ 1-এর ক্ষেত্রে, গ্রুপ 1-এ কে কে আছে, গ্রুপ 1-এর ক্ষেত্রে আমাদের হাইড্রোজেন আছে, লিথিয়াম আছে, সোডিয়াম আছে, তারপর কে পটাশিয়াম আছে, রুবিডিয়াম আছে, অর্থাৎ ইত্যাদি ইত্যাদি যাগুলো আছে সবগুলোর জারণ মান সাধারণত কত হয়, জারণ মান কত হয়, +1 হয়। কেন ভাইয়া +1? কারণ এরা একটা ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হয়, অষ্টক পূর্ণ করে। একটি ইলেকট্রন ত্যাগ করে অষ্টক পূর্ণ করে বিদায় এদের জারণ মান কি হয়, যেহেতু একটা ইলেকট্রন ত্যাগ করলে ধনাত্মক হয়, সেজন্য +1 হয়। আশা করি ভাইয়া বুঝতে পারছো। তাহলে গ্রুপ 2 হলে কি হবে, গ্রুপ 2-এর ক্ষেত্রে আমাদের কি আছে, বেরিলিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, ক্যালসিয়াম আছে, স্ট্রনশিয়াম আছে, ব্লা 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 যেগুলো আছে সেগুলো। তো এগুলোর জারণ মান, যেহেতু এরা কি 2টা ইলেকট্রন ত্যাগ করে অষ্টক পূর্ণ করে, তাদের এদের জারণ মান কত হবে, সাধারণত +2। তাহলে ভাই বুঝতে পারছো? আচ্ছা, গ্রুপ 17 যেগুলো আছে, গ্রুপ 17 আমি একটু আগে বলে আসছি, এরা যেহেতু ইলেকট্রন গ্রহণ করে, যেমন কি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরপরে যা আছে সেগুলা, তো এগুলা কি হয়, এগুলো যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে গ্রহণ করলে তোমরা জানো কি -1, একটা ইলেকট্রন গ্রহণ করলে একটা মাইনাস, 2টা ইলেকট্রন গ্রহণ করলে -2 হবে। তাহলে ভাই বুঝতে পারছো? এরপর গ্রুপ 16-এ কী হবে, গ্রুপ 16 যেহেতু কী করে, গ্রুপ 16-এ যে কী আছে, অক্সিজেন, সালফার, সেলোনিয়াম, এগুলা পোলোনিয়াম, এগুলা সবগুলোর ক্ষেত্রে কী হয়, যেহেতু এরা 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারে, এদের জারণ মান সাধারণত কত হয়, -2 হয়। কিন্তু ভাই অনেক সময় দেখবে সালফারের জারণ মান একটু আগে দেখে আসছো +6 হচ্ছে, কারণ সালফার হচ্ছে কি পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে। ভাই পরিবর্তনশীল জারণ মানগুলা আমরা সামনে আস্তে আস্তে দেখব, পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে। ঠিক আছে ভাইয়া?
তাহলে আমরা যদি গ্রুপ 15-এর হিসাব করি, গ্রুপ 15-এর ক্ষেত্রে কী আসবে, যেহেতু এরা 3টা ইলেকট্রন গ্রহণ করলে অষ্টক পূর্ণ করে তাদের ক্ষেত্রে কত হয়, বেশিরভাগ ক্ষেত্রে এদের যে জারণ মান সেটা কী হয়, মাইনাস হয়। আশা করি ভাইয়া আমরা কয়েকটা মৌলের জারণ মানগুলো আমরা আশা করি কীভাবে মনে রাখতে হবে সেটা বুঝতে পারছি। এরপর আমাদের ব্যতিক্রমী জারণ মান আছে। কিছু মৌলের জারণ মান সংখ্যা সবসময় ফিক্সড থাকে না। আমাদের যে মৌলগুলো আছে সেগুলোর যৌগভেদে এদের জারণ মানগুলোর কী ঘটে, পরিবর্তন ঘটে। কীভাবে, আমরা যখন দেখি হাইড্রোজেন, আমরা একটু আগে দেখে আসছি হাইড্রোজেন বলে আসছি কি +1, সাধারণত এটা কত হয়, সাধারণত মানে বেশিরভাগ সময় হাইড্রোজেনের জারণ মানটা কী হয়, +1 হয়। কিন্তু ভাইয়া সব সময় +1 হয় না। যখন এরা হাইড্রোজেন ধাতুর সাথে থাকে, ধাতুর সাথে থাকলে এদের জারণ মানটা -1 হয়। কারণ তোমরা জানো ভাইয়া হাইড্রোজেন নিজে কিন্তু ধাতু না, হাইড্রোজেন হচ্ছে অধাতু। হাইড্রোজেন যেহেতু গ্রুপ 1-এ আছে, আমরা অনেক সময় মনে করি হাইড্রোজেন ধাতু, না ভাইয়া, হাইড্রোজেন হচ্ছে অধাতু। তাহলে যখন সেটা ধাতুর সাথে থাকবে তখন তার যে জারণ মানটা আসবে সেটা কত আসবে, -1। আমরা যদি একটা উদাহরণ দিয়ে দেখি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড একটা কি আছে, যৌগ আছে। এখানে লিথিয়াম যেহেতু, সরি এখানে অ্যালুমিনিয়ামের অ্যালটা দিতে ভুলে গেছি। আচ্ছা, আমি যদি এটাকে আবার লিখি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এখানে লিথিয়ামও একটা ধাতু, অ্যালুমিনিয়ামও একটা ধাতু। তো দুইটা ধাতুর সাথে যখন এই হাইড্রোজেন থাকে তখন এই হাইড্রোজেনের জারণ মান কী হবে ভাইয়া, -1 হবে। তাহলে -1 কেমনে হবে, আমরা বিষয়টা যদি এখন আবার আমাদের শুরুর যে বিক্রিয়াটা আছে সেটার মাধ্যমে হিসাব করি। লিথিয়াম যেহেতু গ্রুপ 1, তাহলে এটা হচ্ছে +1। অ্যালুমিনিয়াম হচ্ছে গ্রুপ 13, অর্থাৎ এই 3টা ইলেকট্রন ত্যাগ করলে নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে। তাহলে 3টা ইলেকট্রন যেহেতু ত্যাগ করতেছে, তাহলে তার মধ্যে আসবে কি +3। তাহলে +3, আমরা মনে করো আমরা হাইড্রোজেনটা জানি না, তাহলে আমরা ধরে নেব +x × 4 সমান 0। তাহলে কি আসে দেখি ভাইয়া, +4 + 4x = 0 আসতেছে। তাহলে আমরা যদি করি 4x + 4 এদিকে নিয়ে গেলে -4, তাহলে x = কি আসে, -4/4 সমান -1 আসে। অর্থাৎ আমাদের হাইড্রোজেনের জারণ মান কত আসছে, -1 আসছে। আশা করি ভাই বুঝাইতে পারছি। তো ভাই অক্সিজেন আমরা একটু আগে বলে আসছি, অক্সিজেনের জারণ মান কত হয়, অক্সিজেন যদি আমরা পানির হিসাব করি অক্সিজেনের জারণ মান কত হয়, এখানে অক্সিজেনের জারণ মান হয় কত, -2। হাইড্রোজেন এখন যেহেতু কোনো ধাতুর সাথে নেয়, তাহলে হাইড্রোজেনের জারণ মান আসবে কত, +1। কয়টা হাইড্রোজেন আছে, 2টা, তাহলে কত, +2 + x, এবং টোটাল পানির টোটাল, যেহেতু এটা একটা নিরপেক্ষ মৌল, তাহলে তার টোটাল জারণ মান কত আসবে ভাইয়া, 0 আসবে। তাহলে x = কত আসতেছে, -2। এখানে x হচ্ছে কে, আমাদের x হচ্ছে অক্সিজেন। তাহলে অক্সিজেনের নর্মাল জারণ মান কত, -2। কিন্তু যদি এটার মধ্যে ধাতব অক্সাইড নিয়ে আসি, যেমন সোডিয়াম অক্সাইড Na2O2, অনেক সময় এভাবে হিসাব করা হয়। সরি ভাই, আমি এখানে একটু ভুল করছি, এখানে সোডিয়াম, এটা আমাদের ভুল হয়েছে, এটা হবে হচ্ছে এভাবে, যে অক্সিজেনের নর্মাল জারণ মান হচ্ছে কত ভাইয়া, অক্সিজেনের নর্মাল জারণ মান হচ্ছে -2। কিন্তু যদি এটা ধাতব অক্সাইড হয়, যেমন আমাদের ধাতব অক্সাইড হলে কি আসবে, সরি ধাতব অক্সাইড, আচ্ছা ভাইয়া আমাদের যে অক্সিজেনের নর্মাল জারণ মানটা কত ভাইয়া, -2। কিন্তু যদি এটা কি হয়, পারক্সাইড হয়, K2O2 H2O2, এটা হচ্ছে কি, এটা হচ্ছে পটাশিয়াম পারক্সাইড, এটা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড, এগুলো হচ্ছে বিস্ফোরক পদার্থ। তাহলে এটার ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান কত হবে, K2O2 হচ্ছে একটা কি মৌল, নিরপেক্ষ মৌল, এর মধ্যে কোনো আয়ন নাই, তাহলে এর মধ্যে টোটাল জারণ মান কত আসবে ভাইয়া, মাইনাস বা প্লাস কোনো যেহেতু আয়ন নাই, তাহলে এটার টোটাল জারণ মান আসবে 0। তাহলে আমরা পটাশিয়ামের জানি +1 × 2, তাহলে অক্সিজেন হচ্ছে কত, +x × 2। আমরা যদি করি তাহলে আমাদের কি আসে, 0 আসে। +2 + 2x সমান কত আসতেছে, 0 আসতেছে। তাহলে আমাদের যদি পক্ষান্তর করি, +2x = -2, তাহলে x আছে কত, -2/-2 সমান কত আসে, -1 আসে। এই -1টা কার, এখানে যে অক্সিজেনটা আছে সেটার জারণ মান হচ্ছে কত ভাইয়া, -1। অর্থাৎ পারক্সাইডে, এটা যেহেতু একটা পটাশিয়াম পারক্সাইড, এটা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড, তো এদের ক্ষেত্রে যে জারণ মানটা হবে সেটা কত হবে ভাইয়া, -1। অর্থাৎ
অক্সিজেনের সাধারণ জারণ মান ছিল কত, -2, কিন্তু এখানে ব্যতিক্রম হয়ে কি হয় যে জারণ মানটা কততে আসে ভাইয়া, -1 আসে। আশা করি ভাইয়া বুঝতে পারছি। এরপরে যদি আমরা হিসাব করি সুপার অক্সাইড, ভাই সুপার অক্সাইড বিষয়টি কি, Na O2, এটাকে বলা হয় সোডিয়াম সুপার অক্সাইড। এই সোডিয়াম সুপার অক্সাইডে যদি অক্সিজেনের জারণ মান হিসাব করতে যাই, তাহলে আবার সেমভাবে আমরা অজানা রাশির জারণ মান কত ধরি, এক্স ধরি। তাহলে যেহেতু এটা একটা নিরপেক্ষ মৌল, এর মধ্যে কোনো আয়ন নাই, তাহলে এটার টোটাল জারণ মান কত আসবে ভাইয়া, 0 আসবে। তাহলে আমরা যদি হিসাব করি Na O2 এর জারণ মান কত আসবে, 0 আসবে। এবং এটাকে বলছিলাম আমরা সুপার অক্সাইড। তো এই সুপার অক্সাইডে সোডিয়ামেরটা কত আসবে, +1, অক্সিজেনেরটা কত, আমরা ধরে নিয়েছি অক্সিজেনের মান হচ্ছে কত, এক্স। তাহলে x×2 করলে কত আসে, +2x সমান 0। তাহলে কি আসে ভাই, 2x সমান -1 আসে, আর এদিকে x সমান আসে কত, -½ অর্থাৎ সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মান আসবে ভাইয়া কত, -½ তাহলে সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মান -½ অর্থাৎ এটা দেখে আমরা বুঝতে পারি কোনো একটা মৌলের জারণ মান সবসময় কিন্তু ফিক্সড থাকে না। বিভিন্ন যৌগের ক্ষেত্রে এই জারণ মানগুলার কী ঘটে, পরিবর্তন ঘটে। তাহলে আমরা যদি কয়েকটা এমনি উদাহরণ দিয়ে আর কয়েকটার জারণ মান বের করতে চাই, তাহলে আমরা কীভাবে করব আবারও বলে দিচ্ছি। আমি যদি এখানে তোমাকে কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিই KMnO4, এখানে ম্যাঙ্গানিসের জারণ মান বের করতে বলি, তাইলে ভাই কীভাবে করবে, তাহলে এখানে কীভাবে করবে, তাহলে আমাদের যেহেতু অজানা রাশি এবং এটা একটা কি নিরপেক্ষ মৌল, তাহলে অজানা রাশিটাকে ধরবো হচ্ছে এক্স, নিরপেক্ষর জন্য তার টোটাল জারণ মান কত ধরবো ভাইয়া, 0 ধরবো। তাহলে আমরা জানি পটাশিয়াম হচ্ছে গ্রুপ 1-এর, তাহলে এটা হচ্ছে +1, আর যেটা অজানা রাশি সেটাকে ধরবো হচ্ছে এক্স, যেহেতু একটা হচ্ছে কোনো কিছু গুণ দিচ্ছি না। আর অক্সিজেন জানি কত, -2 সমান কত হয়, 0 হয়। আচ্ছা, এখানে আমাদের অক্সিজেন ছিল ভাইয়া 4টা, তাহলে আমাদের কি আসবে, -2 × 4 আসবে। তাহলে কি আসবে, -8 আসবে। অর্থাৎ +1 + x - 8 = 0। তাহলে x - 7, আমরা যদি যোগ বিয়োগ করি -7 আসতেছে সমান 0, তাহলে x সমান আসতেছে কত ভাইয়া, +7। অর্থাৎ এখানে যে ম্যাঙ্গানিসটা ছিল সেই ম্যাঙ্গানিসের জারণ মান কত ভাইয়া, +7। আশা করি ভাইয়া বুঝতে পারছো। এভাবেই তোমার জারণ সংখ্যা নির্ণয় করতে হবে, জারণ সংখ্যা বের করতে হবে কোনো কিছুর ক্ষেত্রে। অর্থাৎ আমরা অজানা রাশিকে এক্স হিসাবে হিসাব করেই আমরা কি করব, জারণ মানগুলা বের করব। তো ভাই আশা করি সবাই বুঝতে পারছো জারণ সংখ্যা কিভাবে বের করবে, কোনো একটা নিরপেক্ষ যৌগের ক্ষেত্রে কিভাবে বের করবে, মুক্ত পরমাণুর ক্ষেত্রে তো আমরা বলে দিচ্ছি সেটার টোটাল জারণ মান হচ্ছে কি 0 হবে। তো এভাবে আবার যদি কোনো আয়ন থাকে, আয়নের ক্ষেত্রে জারণ মানগুলো কীভাবে বের করব, কোনো আয়নের ক্ষেত্রে তার আয়ন সংখ্যা হচ্ছে তার টোটাল জারণ মান, অর্থাৎ তার টোটাল জারণ মানটাকে যদি আয়নের ক্ষেত্রে হিসাবে নিয়ে চলে আসি, তাহলে আমরা যে কোনো অজানা রাশির মানটা বের করতে পারবো। তাহলে আমি যদি এখন একটা হিসাবে নিয়ে আসি, আর কিছু যদি একটা দিয়ে উদাহরণ দিই, আমরা জানি ভাইয়া কার্বনেট আয়ন Cu3 - 2 হয়। এই কার্বনেট আয়নের যদি আমরা অজানা রাশি কার্বনেরটাই যদি কার্বনের জারণ মান হিসাব করতে চাই, তাহলে কীভাবে হিসাব করব, যেহেতু এখানে একটা আয়ন আছে, তাহলে তার টোটাল জারণ মানের আয়ন, অর্থাৎ তার টোটাল জারণ মান হবে তার আয়নের মানের সংখ্যা, অর্থাৎ তার আয়ন সংখ্যা। তাহলে আমাদের এখন আর এটা থাকবে, এটা যেহেতু আমরা এদিকে নিয়ে আসছি, তাহলে আর এটা থাকবে না। তাহলে আমাদের যেহেতু কার্বন হচ্ছে এক্সটা থেকে যাবে, অক্সিজেন আমরা জানি -2, তাহলে অক্সিজেন আমরা জানি এখানে কি, অক্সিজেন আমরা জানি -2, এখানে যেহেতু অক্সিজেন 3টা আছে, তাহলে আসবে কত, -6 সমান -2। তাহলে ওইদিকে যদি পক্ষান্তর করে নিয়ে যায়, -2 + 6, তাহলে আমাদের আসতেছে কত, +4। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের কার্বনের জারণ সংখ্যা। এভাবেই আমরা বের করতে পারি কিভাবে, যে কোনো একটা যৌগের যে কোনো একটা মৌলের জারণ সংখ্যা কিভাবে বের করব। আশা করি ভাই সবাই বুঝতে পারছো জারণ সংখ্যা নিয়ে। কারো কোনো বুঝতে অসুবিধা হয় নাই, তাহলে যদি সবাই বুঝতে পারো, আশা করি সেটা কমেন্টে জানাবে। আর যদি কোনো সমস্যা থাকে সেটাও আমাকে কমেন্টে জানাবে, কোনো ফিডব্যাক থাকলে সেটাও আমাকে কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।